নমস্কার, সবাইকে সুস্বাগত আজকের অনুষ্ঠানে। আজকে আমরা যে দুটো বিষয়ে আইডেন্টিফাই করতে পারি আমাদের সমস্যা, সেটা এক হচ্ছে আপনার জন্মছক বিচার করা, আর দ্বিতীয়ত হচ্ছে আপনার বাস্তু বিচার করা। এই দুটো বিচারের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আপনার কী ধরনের সমস্যা চলছে, বা পরিবার কী ধরনের ট্রাবলের মধ্যে দিয়ে যাচ্ছে, বা আপনার আর্থিক উৎস কেমন অবস্থায় রয়েছে, অর্থ রোজগার বা ব্যবসা বা চাকরি, এগুলো কোনো প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে কিনা। আপনার পরিবারের ক্ষেত্রে বিচার করতে গেলে আপনার সঙ্গে পরিবারের সম্পর্ক কীরকম রয়েছে, আপনার সন্তানের পড়াশুনোর জায়গাটা ঠিকঠাক হচ্ছে কিনা, এই সবটাই ডিপেন্ড করে দুটো বিষয়ের উপরে। ফার্স্ট অফ অল সেটা হচ্ছে আপনার জন্মছক বিচার, আর দ্বিতীয়ত হচ্ছে আপনি বাস্তুতে রয়েছেন, যে বাস্তুতে রয়েছেন সেটা কেমন। এবার যদি আপনি আমায় জিজ্ঞেস করেন কোনটা বেটার বা কোনটা বেশি গুরুত্বপূর্ণ বা কোনটা কম গুরুত্বপূর্ণ, আমি বলতে পারবো না, কিন্তু এই দুটোতেই আপনার উন্নতি, আপনার অগ্রগতি, আপনার ডেভেলপমেন্ট, আপনার রিচ, আপনার সোশ্যাল স্ট্যাটাস, আপনার অ্যাচিভমেন্টস, আপনার গোল, আপনার সাকসেস, এগুলো সবটা লুকিয়ে রয়েছে, সবটাই লুকিয়ে রয়েছে। কি করে আমরা আইডেন্টিফাই করব আমার সমস্যা কোথায়, আর কি করে সেই সমস্যা ভেঙে কি মোক্ষম উপায় আছে, এমন কি জাদুমন্ত্র রয়েছে, এমন কি পাওয়ার রয়েছে যার জন্য আমরা সেই প্রবলেমের এরিনাকে টপকে, তার গণ্ডিকে পার করে আমরা এগিয়ে যেতে পারবো, সেটাই আমরা আজকে জানবো শ্রীদেবের কাছ থেকে। আমি স্বাগত জানাই আদি শ্রীদেব, আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। স্বাগত শ্রীদেবকে। একদম, সবাইকে নমস্কার। স্পেশালি বাস্তু নিয়ে অনেকগুলো প্রোগ্রাম করেছি, আর মেন ব্যাপার হচ্ছে যে আমাদের লাইফে জন্মছক দেখলেও কিন্তু বোঝা যায় যে বাস্তু রিলেটেড কিছু প্রবলেম আছে কিনা। দেখুন, মঙ্গল শনির প্রভাব থাকবে, সেখানে আপনার বাস্তু রিলেটেড প্রবলেম থাকবে না, এটা হতে পারে না। মঙ্গল শনি আছে একত্রে আপনার জন্মছকে, আপনাকে জানতে হবে আপনি যে বাড়িটাতে রয়েছেন সেই বাড়িটা নিয়ে কোথাও না কোথাও একটা ঝামেলা, মানে সম্পত্তিগত সমস্যা আপনার ফ্যামিলিতে আসতে পারে। প্রথম হচ্ছে এটা। দ্বিতীয় জায়গায় আসি, যদি কোনো কারণে মনে হয় যে আপনার জন্মছকে মঙ্গল শনি একত্রে বসে রয়েছে, যেখানেই থাকুক না কেন, এবং দ্বাদশে বৃহস্পতি বসে রয়েছে, আপনি দেখবেন সেই বাড়ির ফ্যামিলি মেম্বারের অবশ্যই লিভার রিলেটেড কিছু না কিছু ডিস্টারবেন্স আসছে, এবং আপনার যা সঞ্চিত অর্থ যা আছে বাড়িতে সেটাকে একটা সময় বের করে দিতে হচ্ছে, মানে বেরিয়ে যাচ্ছে মেডিকেল পারপাস। তো এই যেই জায়গাগুলো রয়েছে, তো এগুলো যদি আমি বলি যে আপনি বাড়িতে থেকে কি করে বুঝবেন, বাড়িতে অনেকে বলে দাদা আমার সেফটি ট্যাঙ্কটা আছে নর্থ ইস্ট কর্নারে, আপনার টাকা বেরোবেই, কোনো কারণে সেই বাড়িতে টাকা আপনি রাখতে পারবেন না, এবং মেডিকেল পারপাসই বেরোবে, এটাও আপনি 100% রেডি থাকুন, যে অন্যান্য কোনো কারণে না। হ্যাঁ, প্রথম ক্ষেপে যেটা হতে পারে সেটা হচ্ছে থানা, পুলিশ অথবা আপনার আদালত যেগুলো থাকে, মানে প্রশাসনিক স্তরে যেরকম খরচা হয় সেগুলোর জন্য হয়তো বেরোতে হতে পারে। দ্বিতীয় স্তরে যেটা হচ্ছে, যদি বাড়িতে কোনো বয়স্ক মানুষ থাকে তাহলে তাদের জন্য অবশ্যই সেটা কিন্তু নেগেটিভ হচ্ছে একটাই, শারীরিক জায়গাটা। এবং বললাম, আরেকবার বলি, যেটা হচ্ছে যদি ঈশান কোণের দিকে কী বলে সেফটি ট্যাঙ্ক বা পায়খানা বাথরুম থাকে, তাহলে আপনি জানবেন যে ম্যাক্সিমাম টাকাটা কিন্তু আপনার মেডিকেল পারপাস খরচা হওয়ার একটা জায়গা, মানে নর্থ ইস্টে। একদম। আচ্ছা, এবার এরকম ধরনের সমস্যা থাকলে আপনারা ইন জেনারেল আপনাদের সঙ্গে মিলিয়েও দেখতে পারেন যে আপনার বাড়িতে উত্তর পূর্ব কোণায়, অর্থাৎ যেটা বাস্তু দেবতার শিরস্থান, একদম দেবতার শিরস্থান, এই শিরস্থানে আপনার টয়লেট রয়েছে কিনা, বা আপনার ওয়েস্ট রুম রয়েছে কিনা, বা আপনার বাড়িতে সেখানে ওয়েস্ট বিন বা ডাস্টবিনের লোকেশন রয়েছে কিনা, অর্থাৎ যে কোনো নেগেটিভ ইনগ্রিডিয়েন্টস থাকলে তুমি বলছো যে অর্থের জায়গাটা কমবে এবং মেডিকেল এক্সপেন্সেস বাড়বে। এটাও আপনারা মিলিয়ে দেখতে পারেন যে আপনাদের সঙ্গে মিলছে কিনা, যার যার বাড়িতে এরকম রয়েছে তাদের কি সত্যিই ট্রাভেলগুলো আসছে, এটা একটা ইম্পর্টেন্ট। তাহলে আরেকটা জায়গা যেটা থাকছে সেটা হচ্ছে কিচেনের অবস্থান। একদম, এই কিচেনের অবস্থানও নর্থ ইস্টে থাকাটা
ঠিক নয় বলে অনেকে মনে করেন। সেও নয়, একদমই তাই। কারণ মাথার জায়গায় আগুন জ্বলাটা উচিত নয়। হ্যাঁ, এবং এটা অগ্নিকোণে থাকাটা বেটার। অগ্নিকোণ মানে হচ্ছে সাউথ ইস্ট, যেটা আমরা বলি সাউথ ইস্ট। হ্যাঁ, অগ্নিকোণ। অগ্নিকোণে যদি আপনার বাড়ির রান্নাঘর থাকে, আপনি দেখবেন সেই বাড়ির খাবার সবাই খেয়ে সন্তুষ্ট থাকবে এবং যথেষ্ট ঠিকঠাক, মানে সেক্ষেত্রে খাবার খেয়ে কারোর শারীরিক ডিস্টারবেন্স হবে এটা কখনোই নয়। কিন্তু যদি কোনো কারণে নর্থ ইস্ট হয়, তাহলে আমার মনে হয় সেটা ভুল। অনেকে ভাববেন দাদা আপনি সকাল সকাল এমন কিছু কথা শোনাচ্ছেন, তো যেটা আমার এখন কিছু করারই নেই। আমার ফ্ল্যাটে আমি থাকি, সেখান থেকে আমি সরবো কী করে? তো সবার আগে কিছু তো উপাচার থাকে, আমি জেনারেলি এগুলোর মধ্যে যাই না, তবুও বলে দিই যে আপনার বাড়িতে যদি কোনো কারণে ভুলবশত কী বলবো রান্নাঘরটা তৈরি হয়ে গেছে নর্থ ইস্টে, আপনি সেই নর্থ ইস্টের প্রথম খাবারটা যা রান্না করেছেন, এবারে আপনাদের মনে আসবে মাছ করি, মাংস করিটা আমি ভগবানকে দেবো কী করে? এগুলো আবার আলাদা ব্যাখ্যা দিয়ে আমাকে বোঝাতে হবে। তার থেকে বেটার যা রান্না করেছেন নিরামিষ ভেবেই দিন এখন থেকে, বা প্রথম যে রান্নাটা করছেন ভাত ডাল একটা নিরামিষ তরকারি, সেটা প্রভুর নামে দান করে দিন। প্রভু বলতে কোন প্রভু? ঈশ্বরের নামে, মানে যে যে যার যেটা আরাধ্য দেবী তার একদম, বা দেব বা দেবতা তার নামে, একদম আপনি যাকে ভালোবাসেন মন থেকে। আচ্ছা, আপনি দেখবেন যে প্রবলেমটা রান্না থেকে হওয়া উচিত ছিল, রান্নাঘর থেকে হওয়া উচিত ছিল, সেই প্রবলেমটা 80% মিটে যাবে। আচ্ছা, মানে প্রথম হচ্ছে স্যাক্রিফাইস করা, একদম ঈশ্বরের জন্য আগে আপনি হাতটা এরকম করে দিন, ঈশ্বর অটোমেটিক দু হাত আপনার মাথায় এরকম করে দেবে। বাড়িতে পায়খানা বাথরুমের যে দরজাটা, ধরুন ফ্ল্যাটেই আছেন, সেটা আপনার ডাইনিং টেবিলের সাথে অ্যাটাচ রয়েছে এবং কোথাও না কোথাও ম্যাক্সিমাম সময় বাড়ির বাচ্চা কাচ্চা আছে ওপেন রাখে, আপনি দেখবেন সে বাড়িতে আপনি পয়সা রাখতে পারবেন না। আচ্ছা, আরেকবার রিপিট করো। পায়খানা বাথরুমের যে জায়গা, টয়লেটটা দরজাটা ওপেন রয়েছে এবং সেটা ডাইনিং স্পেস দিয়ে কমপ্লিট রিলেট করছে, তো সেই জায়গাটাতে আপনি কখনো পয়সা রাখতে পারবেন না, পয়সা মানে ড্রেনেজ হয়ে যাবে একদম। রাহু তো থাকে না আলটিমেটলি সেই জায়গাটাতে, রাহু গ্রাস করবে। বাড়ির ম্যাক্সিমাম লোক গ্যাস অ্যাসিডিটিতে প্রবলেমে ভুগবে, মাঝে মধ্যেই বলবে পেট ফুলে থাকছে, শারীরিক ডিস্টারবেন্স, তো এই জিনিসগুলো চলবে। তো এগুলো থেকে বাঁচতে গেলে দরজাটাকে অ্যাটলিস্ট বন্ধ রাখুন, অথবা সব থেকে বেটার যেটা হচ্ছে নীল রঙের খানিকটা টিপ কিনে নিয়ে এসে দরজার মধ্যে দরজার নিচে লাগিয়ে দিন। কি রং? নীল। আচ্ছা, ব্লু। আচ্ছা, যেটাকে ওভারটেক কখনোই করবে না, করে আপনার কাছে অবধি আবহাওয়া আসতে যাবে না। কিছু কিছু জিনিস থেকে আমরা বাঁচতে পারি। আপনার রান্নাঘরে কোথাও ভুল আছে, আপনার রান্নাঘরে যে স্ল্যাবটা আছে সেটাতে গ্রিন রঙের টেপ লাগিয়ে দিন, আপনি দেখুন এক্ষেত্রে অনেকটা বেটার ফল পাবেন। ঠিক আছে, এগুলো আপনারা করেও দেখুন। এবার আজকে উনি বললো আর আজকে আপনি করে তো আজকে বুঝতে পারবেন না, তার জন্য আমার প্রশ্ন হচ্ছে কতদিন সেটা করে রাখতে হবে, তারপরে তার 5-7 দিনের মাথায়। আমি যেগুলো বলি আমি কখনোই বলি না যে আপনি করতেই থাকুন, একদিন না একদিন বুঝে যাবেন। এটা আগেকার দিনে জ্যোতিষীতে চলতো, আমি রেমেডি দিলাম, পড়ুক না ছেলে, ব্যবহার করুক, দেখা যাবে কি হয়, দেখা যাবে কি হবে। আমি এরকম কিছু বলিনি আজ অব্দি, কাউকে বলিনি, আপনাদেরকেও বলবো না। আমি যেটা বলছি সেটা 3 থেকে 5 দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন যে আপনি ভালো আছেন কিনা, এফেক্টটা বোঝা যাবে, 100% বোঝা যাবে। চলো এবার একজন ফোনে রয়েছেন, ওনার কি সমস্যা আগে একটু জেনে নিই, তারপর অবশ্যই আমরা আবার কমন পিপল বা মাস পিপল যারা প্রোগ্রাম দেখছেন হয়তো ফোন করছেন না, তাদের সমস্যা নিয়েও আমরা বাস্তুর ব্যাপারে নানান প্রশ্ন করব। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন ম্যাডাম। আমি তাপসী সাহা বলছি, মধ্যমগ্রাম থেকে বলছি। আচ্ছা বলুন। আমি আমার ছেলের ব্যাপারে একটু জানতে চাই। ঠিক আছে তাপসী, আপনার ছেলের জন্ম তারিখ বলুন। 14/9/91। 14/9/1991। টাইম বলুন। টাইম 2:40 দুপুরবেলা। 2:40 দুপুরবেলা। জন্মস্থান কি মধ্যমগ্রামে? হ্যাঁ, বসিরহাটে জন্ম। আপনার ছেলের নাম যদি বলতে অসুবিধা না হয় তার? হ্যাঁ, আকাশ সাহা। আকাশ সাহা, বেশ। শনিবার ছিল তো? হ্যাঁ, শনিবার ছিল তো? শনিবার ছিল, হ্যাঁ। বৃশ্চিক রাশি, মকর লগ্ন, জানা আছে? হ্যাঁ, এটা আমি জানি। অনুরাধা নক্ষত্র, সপ্তমী শুক্লপক্ষে জন্ম, দেবগণ। আচ্ছা, লগ্নে শনি, সপ্তমে হচ্ছে শুক্রকে, এতো হচ্ছে 6th হাউসে রবি বুধ বৃহস্পতি হচ্ছে অষ্টমে, নবমী মঙ্গল, দশমী কিছুদিন, একাদশে চন্দ্র, দ্বাদশে রাহু।
আচ্ছা, আমার মনে হয় প্রথমেই জানার প্রয়োজন যেটা, সেটা হচ্ছে কর্মজীবন কেমন যাবে। কর্মজীবন ভালো, কর্মজীবন খারাপ না। কর্মজীবন নিয়ে স্পেশালি বলার মতো কোনো জায়গা অপেক্ষা রাখে না। লগ্নে শনি, শনি সক্ষেত্রী, জীবনে অনেক উঁচুতে উঠবে। বিদেশ যাত্রা থেকে এভরিথিং, সব জায়গাগুলো লাইফে প্রাপ্তি হওয়ার মতো জায়গায় রয়েছে। আমার মনে হয় না সেই জায়গাগুলো ওকে কখনো আটকাবে। কিন্তু একটাই প্রবলেম, সেটা হচ্ছে শনিটা বকরি, ডিলে হওয়ার প্রবণতা এবং মাঝে মধ্যে একটু লেথার্জির কারণে যে জিনিসগুলো খুব ইনস্ট্যান্ট পাওয়া উচিত সেগুলো একটু ডিস্টার্ব হয় এবং পেতে দেরি হয়। এর বাইরে কোনো রকম সমস্যা নেই। তবে একটা জিনিস বলি, যেটা হচ্ছে জীবনে কোথাও না কোথাও, এটা হয়তো আপনাদের ফ্যামিলির হেরিডিটি, অস্থি সংলগ্ন সমস্যা, লেফট সাইডে বা পা, এই জায়গাগুলোতে একটু সমস্যা আসার কিন্তু ইঙ্গিত দিচ্ছে। আরো সোজা করে বলি, হাড়ের প্রবলেম, একদম হাড় সংক্রান্ত প্রবলেম। ওর বা পা কখনো ভেঙে যাওয়া, ব্যথা আসা, বা কোনো রকম সুয়েলিং বা কোনো রকম ইনফ্লামেশন কিছু হয়েছে? না, এখনো তো হয়নি। ওর একটা ওই আপনার পরিবারের কারোর, বাড়ির উনি পরিবারও বলেছেন? বাড়ির মানে এখন আমি মা বলছি, ও আমার এখন একটু হাড়ের সমস্যা, মানে আর্থ্রাইটিস দেখা দিচ্ছে। আচ্ছা, তার মানে পরিবারের সদস্যদের আছে আর কি, মানে আমারই হয়েছে, কিন্তু আমার Hereditary- ফ্যামিলিতে আর কারণ নেই। হ্যাঁ, আমার ফ্যামিলিতে কারণ নেই, আমারই এটা শুরু হয়েছে। আচ্ছা। এটা মাতৃকুল পিতৃকুল থেকে আসে, আপনি এভাবে হয়তো বুঝতেই পারবেন না। আপনার ফ্যামিলিতে 3 পিঢ়ি অটোমেটিক্যালি এই প্রবলেমেই হয়তো ভুগেছে, কিন্তু কোথাও না কোথাও হয়তো বোঝা যায়নি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমার জিজ্ঞাসা হচ্ছে কি, আমার ছেলে এখন পোস্টডক করছে, ওর একটু পার্মানেন্ট কিছু সেটেলমেন্ট আমি উনি তো একটু জানতে প্রথমেই চাই। বিচার করতে গিয়ে বলেছেন ওর হয়তো কেরিয়ার নিয়ে আপনার প্রশ্ন থাকবে। কেরিয়ার আর একটু বিয়ে। একটু বিয়ে না, পুরো বিয়ে। একটু বিয়ে, পুরো বিয়ে। মানে একটু বিয়ে করে কি হবে? পুরোটাই বিয়ে করে না, মানে বিয়েটা কবে হবে আর কি, এখন বয়স তো হয়ে গেছে। কিচ্ছু তার হবে আগে না, তো- কোনো- জিজ্ঞাসা করো। তার আগে তো কোনো দরকার টেনশন নেই career। দিদি ভাই। তার আগে কেরিয়ার, তার আগে দরকার কেরিয়ার। হ্যাঁ, কেরিয়ার। বিয়ের আগে তো বৃহস্পতিটা যেহেতু অষ্টমে থাকলে পরে একটু লেট হয় যে কোনো জিনিস। আর আমি বললাম শনিটা বকরি আছে, ডিলে হওয়ার প্রবণতার মধ্যে একটু বেশি। যে কোনো কাজে একটু ডিলে হয়, মানে একেবারে না হওয়ার একটা প্রবণতা বেশি। তো সেক্ষেত্রে একটু সময় তো যায়। তো এই 91 সালে জন্ম বলে আপনি ভাবছেন অনেক বয়স হয়ে গেছে, এরকম ভাবার কোনো কারণ নেই। ও সেটেল হয়ে যাক। আশা করছি 2026-এর মিডিলের মধ্যে অনেক ভালো ভালো খবর আপনার কাছে আসবে, এবং আমার মনে হয় বিয়েও এই বছরের এন্ডের দিক থেকে স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। একদম। আচ্ছা, যাদের এই ধরনের, তাপসী দেবীকে ধন্যবাদ। আকাশের জীবন ভালো হোক, আমরা সেটা চাই। একদম ভালো না, খুব ভালো হোক, খুব ভালো হোক চাই। কিন্তু মানে বেসিক্যালি যাদের এই ধরনের প্রবলেম রয়েছে, অনেকেই আজকাল মানে একটা সময় বাবা মারা খোঁজ রাখতেন না যে তার ছেলে মেয়ে কি পড়াশুনো করছে, কোথায় যাচ্ছে, কি করছে। একদম। আমার জ্যাঠারা বলতেন, যে WBCS আমার জ্যাঠা এক, তিনি বলতেন যে বাবা মা খোঁজই রাখতো না যে কবে, মানে জিজ্ঞেস করে আজকে পরীক্ষার সময়টা অ্যাটলিস্ট তখন ইউনিফর্ম পরে যেতে হতো। সরকারি স্কুলের ধাঁচা আমি বলছি, এখনকার মতো ইংলিশ মিডিয়াম নয় যে হাজার হাজার টাকার ড্রেস কিনতে হতো। সারা বছর নর্মাল জামা প্যান্ট পরে যেত, নর্মাল জামা প্যান্ট মানে চেক জামা, এমনি প্যান্ট। কিন্তু পরীক্ষার দিনগুলোতে টিচাররা বলে দিতেন যে ওই দিন ইউনিফর্ম পরে যাবে। তো তখন দাদু একদিন জিজ্ঞেস করছে, কিরে আজকে ইউনিফর্ম পরলি? তোমার আজকে তো পরীক্ষা। হ্যাঁ, পরীক্ষা? কি পরীক্ষা? মানে এরকম অবস্থা ছিল একটা সময়। কিন্তু আজ বাবা মা অনেক বেশি কনসাস তাদের ছেলে সম্পর্কে। ইভেন শুধু কনসাস নয়, ইনভেস্টমেন্ট প্ল্যান তারা করে রাখেন যে ছেলে বড় হলে পড়াশোনার পেছনে 5 লাখ 10 লাখ খরচা হলে তারা কিভাবে করবেন, হোয়াট শুড বি দ্য প্রভিশন, কি কি প্রভিশন আসতে পারে সেটাও ভেবে রাখেন। কাজেই আমার মনে হয় এই প্রজন্ম অনেক বেশি সিরিয়াস। এই সিরিয়াসনেসের একটা অংশে আপনার একটা স্পেশাল গাইড দরকার, যেই গাইডটা কোনো হয়তো লোক দেবেন না, কোনো বই থেকে পাবেন না, সেটা হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ। দ্যাট ইজ কল্ড দ্য স্পিরিচুয়াল গাইড। একদম। এই স্পিরিচুয়াল গাইডের জন্য আপনার ফার্স্ট যে কাজ, সেটা হচ্ছে আপনাকে ডিটক্সিফাইড হতে হবে। পৃথিবীতে সবাই ভগবানের সন্তান, কিন্তু প্রত্যেক দিন সকালবেলা খবর করতে গিয়ে দেখি যে 5 জন 10 জন গুলি খেয়ে মরছে। তার মানে কি, তাদের দে আর নট টক্সিফাইড। কিছু প্রারব্ধ কর্ম, কিছু কার্স তাদের উপরে কাজ করছে, যে কারণের জন্য এই ধরনের অসঙ্গতিগুলো, অকাল মৃত্যুগুলো ঘটে, অকাল পতন ঘটে। কাজে নিজেকে ডিটক্সিফাই করুন, এবং সেই ডিটক্সিফাইং এর পথেই যাচ্ছে আগামী দিনে শ্রীদেব।
আই এম টকিং ইউ ভেরি ট্রুলি, যে আত্মার শুদ্ধি, যেটাকে আমরা আত্মশুদ্ধি, স্পিরিচুয়াল টার্ম বলি আত্মশুদ্ধি বা আত্মাশুদ্ধি বা শরীর শুদ্ধি, সেদিকেই যাচ্ছেন। তার একটা বড় জায়গা হবে হচ্ছে মনন শুদ্ধি, অর্থাৎ মন এবং ভাবনা এর শুদ্ধিকরণ। এবং তার জন্য হয়তো আপনাকে পরবর্তীকালে, এই যে আমরা বলি না যে এত রেমেডি নিলাম, কারোর থেকে হয়তো আপনি নিয়েছেন, যেরকম ভেবেছিলাম সেরকম তো হলো না, বেটা তার কারণ কি? ইউ আর মানে নট ক্লিয়ার এনাফ টু রিসিভ দ্য পজিটিভ ভাইব। তোমাকে আগে ক্লিয়ার হতে হবে, তোমাকে আগে নিজেকে শুদ্ধ হতে হবে। আমরা ঈশ্বরের পুজো অষ্টমীর দিনে আমরা কি করি? কাঁচা জামা কাপড় পরে যাই। কেন? তার কারণ হচ্ছে অ্যাটলিস্ট আমরা বাহ্যিকটাকে শুদ্ধ, উই নো দ্য বাহ্যিক শুদ্ধি আমরা জানি, আত্মাশুদ্ধি উই ডোন্ট নো। আত্মাশুদ্ধি আছে বলে আমি শ্রীদেব সেদিন দেখছিলাম, মানে হোয়াট আ স্টানিক পিকচার, বরফ জমে রয়েছে চারিদিকে, সাদা সাদা, খালি গায়ে সাধু বসে এক সাধু, মানে বেটা ওখানে কি করে গেল? আর ওখানে দিনের পর দিন বসে রয়েছে, বরফের উপর দিয়ে স্ট্রেট হাঁটাচলা করছে একদম রীতিমতো। ওপরে কিছু কোমণ্ডল রয়েছে, নিচে কৌপিন ছোট্ট ধুতি যেটাকে বলা হয় সেটা পরে স্মার্টলি এদিক ওদিক, এবং মনে হচ্ছে হি ইজ এনাফ ফিট। মানে যে আমার আরেকজন আমাকে গল্প করেছিলেন যে গোমুকে তিনি গেছিলেন ঘুরতে, সেখানে সাধুরা বসে রয়েছেন, বলছে আমাদের আসতেই লাগলো এতক্ষণ, এত ঘন্টা। মানে এরকম নয় যে হঠাৎ করে উঠে গিয়ে মুদির দোকান থেকে চাল ডাল নিয়ে ফুটিয়ে খেয়ে আবার আমি তপস্যা করতে বসে গেলাম। মানে দূর দূরান্তে কিছু নেই, দূর দূরান্তে ফাঁকা। কি করে উনি ওখানে বসে রয়েছেন দিনের পর দিন? কি করে তপস্যা করছেন ওখানে? তাকে খাবার কে যোগান দিচ্ছে? তো আছে আমাদের ভারতবর্ষ, আমরা ভারতবর্ষ, ইন্ডিয়া এতটাই রিচ এইসব ব্যাপারে, আমরা এই সমস্ত লোকের দেখা পাই, যেটা আপনি আমেরিকা, জাপান, জার্মান গেলে হয়তো দেখতে পাবেন। আমাদের বাঙালিদের মধ্যে স্পেশালি দেখবে গঙ্গা স্নান নিয়ে একটা সাংঘাতিক ইয়ে থাকে, এই সামনেই আছে আবার। হ্যাঁ, বিভিন্ন গঙ্গা স্নান নিয়ে থাকে যে হ্যাঁ গঙ্গা স্নান করলে পাপ শুদ্ধ হবে। পাপ শুদ্ধ হবে কিন্তু আমি জানি না, কিন্তু দেহটাকে শুদ্ধ করার জন্য একটা দিন চাই, তো সেই দিনটা অবশ্যই আমরা পাই। কিন্তু দেহ তো শুদ্ধ হয়ে যায়, কিন্তু আলটিমেটলি যে করিয়েছিল কাজটা, সে পাপ কাজ করেছেন বলেই তো আপনি দেহ শুদ্ধ করতে যাচ্ছেন গঙ্গাতে, না? তো বা কোথাও না কোথাও ভুল হয়েছে, বা কোথাও না কোথাও কাউকে বাজে কথা বলেছি, তো আলটিমেটলি মন, তো সেই মনটাকে শুদ্ধ করবো কী করে? মনটার মধ্যে তো ঘোরাতে পুরো কমপ্লিট হয়ে গেছে, মানে সেখানে আর কোনো জায়গা নেই। সেটাকে শুদ্ধ করতে গেলে আমি যদি গঙ্গা স্নান করি, ওপরের বাহ্যিক যে আবরণটা আছে আমাদের, সেটাকে শুদ্ধ করতে পারছি, ভেতরটা কিন্তু কখনো শুদ্ধ হবে না। আমি যখন গঙ্গা স্নান করে ফিরবো, ফেরার পথে আবার সেই কাজগুলো করতে করতেই আসবো। দেহটা এখানে বড় গুরুত্ব পায় না, গুরুত্ব পায় আলটিমেটলি মন। এর জন্য অনেকে বলেন না যে আপনি কি খাচ্ছেন বা কি খাওয়াচ্ছেন ভগবানকে, এটা বড় কথা নয়, মনটাকে আগে ক্লিয়ার রাখুন। তো স্পেশালি আমার মনে হয় যে এই মনটার উপরে মানে সাংঘাতিক ভার পড়ে রয়েছে ছোটোবেলা থেকেই, কারণ যা যা বলেছিলাম প্রভুকে তার কোনোটাই করিনি। আর মানে যখন মায়ের পেটে ছিলাম, তখন প্রভু আমাকে বলেছে এই দুনিয়াতে যখন যাচ্ছিস তোর জন্য আমি সব রেডি রাখছি, বাবা দিয়েছি, মা দিয়েছি, বাড়ি ঘর দিয়েছি, তুই যেতে যেতে তোর ইনস্ট্যান্ট খাবারের জন্য মার স্তনে দুধ দিয়ে দিয়েছি, তো তোর কোথাও কোনো রকম প্রবলেম হবে না। শুধু একটাই কাজ, তুই যখনই আস্তে আস্তে বড় হবি তখন আমাকে ডাকা স্টার্ট করিস, কারণ তুই আমাকে বলেছিলিস যে এই নরক যন্ত্রণা তুই ভোগ করতে পারছিস না, তোকে আমি পৃথিবীতে পাঠালাম। এবার আমরা যখন আসি আস্তে আস্তে কালারিং পৃথিবী, পড়াশোনার চাপ, আশ্চর্য দুনিয়া, নানান দিকে ডাইভার্ট হওয়ার একটা প্রবণতা, ব্যাস করতে 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 নিজে হারিয়ে ফেললাম, প্রভুর নামটাই করলাম না। তো প্রভুর নাম মানে আমি এখানে স্পেশালি এটা বলছি না আপনাকে মহাদেবের নামই করতে হবে, বা কৃষ্ণের নামই করতে হবে, বা রাধার নামই করতে হবে, যেটা আপনার মন চাইবে তাকে ডাকুন। আমার মনে হয় যে কী বলবো, নিজের জায়গাটা অবশ্যই নিজে পেয়ে যাবেন। রিসেন্টলি আমি একটা জায়গা থেকে ঘুরে আসলাম, জায়গাটার নাম হচ্ছে মননা ধাম, যেটা নেট দুনিয়াতে সাংঘাতিক সাড়া ফেলেছে। আমার মনে হয় 5 মিনিট আছে, 5 মিনিট আশা করি বলা হয়ে যাবে, যদি ইনকমপ্লিট থাকে আগামীকাল বলবো আবার। তো প্রথম কথা হচ্ছে যে মননা ধামে একজন ভদ্রলোক আছেন, মহেন্দ্রজি। তো উনি কোথাও না কোথাও একদিন একটা বাচ্চা মেয়ে কুয়োতে পড়ে যায়, এবং উনি বলেন যে তোর খাটুশ্যাম আছে তো, বলে আমি খাটুশ্যামের নাম করে ওনাকে মেয়েটাকে জল ছিটিয়ে দেয়। যখন জল ছিটিয়ে দেয় মেয়েটা উঠে বসে এবং মেয়েটা কথাবার্তা বলতে স্টার্ট করে। মেয়েটার মা বলে আমি ডাক্তারের কাছে গেছি, ডাক্তার এই 5 মিনিট আগে গিয়ে ডেথ সার্টিফিকেট দিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে ওখানকার মিরাকেল। আজকের ডেটে ওখানকার মানুষের দাবি হচ্ছে
4 স্টেজের ক্যান্সারের যারা পেশেন্ট আছে তারা ওখানকার এক চিপি জল, একটাই কল আছে, যদি যাও বা নেটে যদি দেখো দেখতে পারো, একটাই কল আছে, সেটাকে তালা দিয়ে রাখা হয়। এবং 500 বিঘা জায়গার উপরে ভদ্রলোক নিজে মন্দির করে দিয়েছেন। আমাদের ভারতবর্ষের যত বড় বড় রাজনৈতিক নেতারা আছেন প্রত্যেকে ওখানে গিয়ে ঘুরে এসছেন, ইভেন কি আমাদের প্রধানমন্ত্রী পর্যন্ত। শুধু তাই নয়, এবং মিরাকেল তো অবশ্যই আছে, যে বাচ্চাটা প্যারালাইসিস আছে সে তাকে হাঁটিয়ে দিচ্ছে, যে কানে শুনতে পাচ্ছে না, এবার বলছে আমার এখানে কোনো ব্যাপার নেই, ইভেন কি 1 টাকা নেন না ভদ্রলোক। তো সব থেকে বড় কথা হচ্ছে, আমি এই কথাগুলো কেন বলছি, ঈশ্বর কোথাও না কোথাও আছেন। মিরাকেল শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী কলিযুগে কারোর পক্ষে মিরাকেল করা সম্ভব হবে না। তো বাস্তব আমরা মিরাকেল করতে পারি না, আমরা আপনার জন্য আগামী দিন ভালো যাই সেই ব্যবস্থাটা করতে পারি। আর এই ভদ্রলোকের হাত দিয়ে হয়তো প্রভু মিরাকেল ঘটানোর চেষ্টা করছেন। এবার এই খাটশ্যামকে নিয়ে আমি আগের দিনকেও বলেছিলাম, বারবারিকের যে নেক্সট রূপ, যেখানে শ্রীকৃষ্ণ আশীর্বাদ দিয়েছিল যে কেউ যদি কখনো সব কিছু হারিয়ে গিয়ে তোমার কাছে আসে, সে কখনো খালি হাতে ফিরবে না। যার মাথাটা পড়েছিল, মানে যখন মাথা চেয়েছিলেন শ্রীকৃষ্ণ, মস্তক চেয়েছিলেন, সেই মস্তকটা রাজস্থানে পড়েছিল। তার জন্য রাজস্থানে খাটুশ্যামের মেন মন্দির। আর আমি যেখানকার কথা বলছি মননা ধাম, সেটা হচ্ছে বারেলিতে। এই বারেলিতে মেন ব্যাপারটা হচ্ছে বারবারিকের জন্ম হয়েছিল, খাটুশ্যামের জন্ম হয়েছিল। তো এটা একদম কি বলবো অলৌকিক ব্যাপার আমার কাছে রিসেন্টলি দেখা। এবং আমি ছিলাম না দীর্ঘদিন, মানে লাস্ট 1 মাস প্রায় 4 দিন প্রোগ্রাম করেছিলাম। আমি এই জায়গাগুলোতে ঘুরেছি এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে আমিও হয়তো কোনো এক অসুস্থ ব্যক্তির জন্যই ওইখানে গেছিলাম, এবং যেখানে হয়তো লক্ষ লক্ষ লোক লাইনে দাঁড়িয়ে আছেন, সেখানে দাঁড়িয়ে সেখান থেকে জিনিস এনেছি। হ্যাঁ, একদম অস্বীকার করবো না, রেজাল্ট আছে বলেই হয়তো মানুষ ওখানে যাচ্ছেন। দেখা যাক হ্যাঁ বাস্তব স্পষ্ট করে যে কি হয়। তুমি যেটা বলছো সেটাও দেখার বিষয় আছে। আমি কিছু বলছি না, প্রথম কথা আমার এখানে বক্তব্যই নয় এগুলো আমি প্রথম বলছি। তুমি যে বিশ্বাসে গেছিলে সেই বিশ্বাস সফল হয় কিনা সেটাও দেখা একদম। এবং নেট দুনিয়ায় আজকে সাংঘাতিক ঝড় ফেলে দিয়েছে। আমার এই কথাগুলো যদি সত্যি কোনো পরিবারের ক্ষেত্রে যায় এবং তার ফ্যামিলিতে ভালো হয়, আমার মনে হয় খাটুশ্যাম তাকে অবশ্যই দুহাত তুলে আশীর্বাদ। দেখো, একটা জিনিস তো আমি বিশ্বাস করি, যে এই যে ঈশ্বরের কাছে গিয়ে মানুষ বলে না যে আমি অজান্তে কি ভুল করে ফেলেছি, আই ডোন্ট বিলিভ দ্যাট। মানুষ অজান্তে কোনো কিছু ভুল করে কখনো করে, সবটাই মানুষ জানতে। কারণ মানুষের তো একটা কনসিয়াস পাওয়ার রয়েছে, একদম একটা ভাবনা চিন্তা রয়েছে। নিজের দাদাকে জায়গা সম্পত্তি না দিয়ে ভাই সমস্ত সম্পত্তি বাবাকে অন্য জায়গায় গিয়ে লিখিয়ে নিচ্ছে, নেওয়ার পরে লাস্ট টাইম কাজ যায়, বলছে প্রভু আমি অন্যায় করেছি, অজান্তে ভুল করেছি। না বাবা অজান্তে সেদিনকে ভুল করেছিল, না ভাই সেদিনকে অজান্তে ভুল করেছিল। বাবাও এখানে দোষী, বাবার তো দুটোই ছেলে ছিল না, দুজনকে তো সমানভাবে দেওয়া উচিত ছিল। তো বাবাও সেদিনকে দোষী ছিল, বাবা ছোট ছেলের কথা শুনেছিল, ভেবেছিল লাস্ট মুখাগ্নি ছোট ছেলেই করবে, সবকিছু করবে, কিন্তু লাস্ট বয়সে ছোট ছেলে তাকে একদিনের জন্য দেখেনি। মানুষ আসলে খুব স্বার্থপর মানুষ। আমরা সবসময় নিজেদের সুবিধা বোঝার চেষ্টা করি, আর আরেকটা জিনিস করি, নিজেদেরকে একটা সেফ জোনে রাখতে পছন্দ করি, একদম হোয়াট এভার ইট ইজ রাইট। কিন্তু ব্যাপার হচ্ছে আপনি সবসময় সেফ জোনে থাকবেন। আমি দোষ দিয়ে দিলাম, একটা প্রোগ্রাম শুরু করতে হয়তো আমার ভুল হয়, আমি বললাম যে আমি দোষ করিনি, শ্রীদেবের আসতে দেরি হয়েছে, আমি অন্যের ঘাড়ে। সবসময় আমি সেফ থাকবার একটা চেষ্টা করি। প্রবণতা ভীষণ খারাপ। এই প্রবণতা থেকে মানুষকে প্রথম বেরিয়ে আসা, প্রথম হচ্ছে স্যারেন্ডার করা, যে আমি কিছু নই। মানে আই ওয়াজ বর্ন বাই সামবডি, আই ওয়াজ বর্ন ফ্রম এনি ইকুয়েশন দ্যাট হুইচ ওয়াজ নট মাই কন্ট্রোল। আমার যেটা হাতে নেই, আমার জন্ম, তার মানে আমি আমার দ্বারা পরিচালিত নই, আমি পরিষ্কার। আচ্ছা, আপনার মৃত্যু, আপনি কোটিপতি বিলিয়নিয়ার হন, ক্যান ইউ কন্ট্রোল? নো। আমারই নই। শ্বাস নেওয়া, হৃৎপিণ্ড চলা, এভরিথিং এ সিস্টেম। ইউ আর ড্রিভেন বাই সামবডি, ইউ আর নট ড্রিভেন বাই ইউ। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আজকে ভাবতে হবে যে আমরা এই অনুষ্ঠান থেকে কি পাচ্ছি। অনুষ্ঠানে আমি বা শ্রীদেব উপলক্ষ মাত্র, প্রচার নয়, কিন্তু নিজের আত্মবিচারে আপনি আগামী দিনে সিদ্ধান্ত নেবেন। আজকে এখানে শেষ করবো। শ্রীদেব, হাতে আর সময় নেই, এটাকে জ্ঞান বলে ভাববেন না, আত্মবিশ্লেষণ করতে শিখুন। আজকে এখানে শেষ করি, আগামী অনুষ্ঠানে আবার দেখাবো। অনেক ধন্যবাদ শ্রীদেবকে, নমস্কার সবাইকে।